ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি গ্রুপ সি এর মক টেস্ট 4। দেখো, এর আগে আমি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে 3টা মক অলরেডি দিয়ে দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে নাও, এবং যারা পিডিএফ নিতে চাইছো তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, অথবা আমার হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তোমরা কিন্তু টোটালি ফ্রিতে কিন্তু এই পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে এবং নিজেরা মক দেবে। মক দেওয়ার পরে তোমরা এখানে চেক করবে যে তোমার স্কোর কত হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় আছো, তোমার পজিশনটা কি অবস্থায় আছে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে শুরু করছি। আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের কোশ্চেনই কিন্তু আমি তোমাদের নিয়েছি। চলো শুরু করছি তাহলে। ফার্স্ট প্রশ্নপত্র কি আছে দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, নিচের কোন গিরিপথটি ভারত, চীন এবং নেপাল সীমান্তের নিকটে অবস্থিত? তাহলে দেখবে কয়েকটা গিরিপথ থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের। তাহলে এই গিরিপথ থেকে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখবে তোমরা যদি গিরিপথ চ্যাপ্টারটাকেও পড়ো, আমি কিন্তু ইউটিউবে অলরেডি করে দিয়েছি, তোমরা যে ওই চ্যাপ্টারটা একবার দেখে নাও। আর এই যে কোশ্চেনটা আছে যে ভারত, চায়না এবং হচ্ছে কি ভারত, চীন এবং নেপাল, এই 3টা জায়গাতেই যাওয়া যাবে। ঠিক আছে, সেটা কোনটা না এই লিপু লেক। লিপু লেক এই মাউন্টেন পাসের মাধ্যমে, মাউন্টেন পাস মানে গিরিপথ আর কি, এই গিরিপথ দিয়ে কিন্তু তুমি ভারতেও যেতে পার। ভারত থেকে চায়না এবং নেপাল এই দুটো জায়গাতে কিন্তু যাওয়া যাবে, মানে ট্রাই জাংশন হিসাবে ইউজ করা হয় কোনটাকে, লিপু লেকটাকে। এটা কোথায় অবস্থিত না দেবভূমিতে অবস্থিত, মানে উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, মনে রাখতে পারবে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত। তারপর দেখতে পাচ্ছ শিবকিলা মাউন্টেন পাস, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিবকিলা মাউন্টেন পাসটা এটা কোথায় আছে? এটা হিমাচল প্রদেশে আছে। এই শিবকিলা মাউন্টেন পাস দিয়ে একটি রিভার এন্টার করেছে। ঠিক আছে, তার নাম পরীক্ষায় কিন্তু আসেই, সুতলেজ রিভার। ঠিক আছে, কি রিভার? সুতলেজ, সুতলেজ রিভার, যেটাকে আমরা শতদ্রু নদী বলি। এই শতদ্রু বা সুতলেজ রিভার এটা কিন্তু মনে রাখবে শিবকিলা মাউন্টেন পাস হয়ে কিন্তু ভারতবর্ষে এন্টার করেছে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিনটাকা মাউন্টেন পাস, এটা পরীক্ষায় এসেছে, যেটা কোন রেঞ্জের উপরে অবস্থিত? মনে রাখবে এটি কারাকোরাম রেঞ্জের উপরে অবস্থিত। কারাকোরাম মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জের উপরে কিন্তু এটা অবস্থিত। কোনটা না মিনটাকা। এই মিনটাকা মনে রাখবে এটিও কিন্তু ট্রাই জাংশন হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, এটাও কিন্তু ট্রাই জাংশন হিসেবে ব্যবহার করা হয়। কোথায় কোথায় যেতে পারবে না একজন ব্যক্তি, সে ইন্ডিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান এন্ড চায়না। ঠিক আছে, এন্ড চায়না। তাহলে এই 3টা কান্ট্রিতে কিন্তু এই মিনটাকা মাউন্টেন পাস হয়ে কিন্তু যেতে পারবে। আঘিল, আঘিল মাউন্টেন পাসটার লোকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়ে, যে আঘিল মাউন্টেন পাসটা কোথায় আছে। মনে রাখবে এটি অবস্থিত হচ্ছে লাদাখ। ঠিক আছে, লাদাখ, এটি হচ্ছে লাদাখ, যেটি আমাদের দেশের মধ্যে সব থেকে লার্জেস্ট ইউটি বা ইউনিয়ন টেরিটরি, সেই লাদাখে কিন্তু এই আঘিল যে মাউন্টেন পাস এটা কিন্তু অবস্থিত। নেক্সট আমরা প্রশ্নপত্র দেখে নিই কি আছে। দেখো কি আছে, বলছে সেন্সাস 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের লিটারেসি রেটটা মানে শিক্ষার হার কত পশ্চিমবঙ্গের বলেছে। দেখো মাথায় খেয়াল রাখবে, এই যে 2011 কিন্তু লাস্ট সেন্সাস হয়েছিল, এখনো পর্যন্ত আর কোনো সেন্সাস হয়নি। সুতরাং সেন্সাস থেকে কিছু প্রশ্ন আসলে 2011 থেকেই কিন্তু আসবে। এখানে একদম বেসিক প্রশ্ন দিয়েছে, পাতি প্রশ্ন দিয়েছে, পশ্চিমবঙ্গের লিটারেসি রেটটা কত। মনে রাখবে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হচ্ছে প্রায় 77%। অ্যাকচুয়াল যদি বলা এক্সাক্ট কত না 76.26%। এবারে এটা অনেক সময় কিন্তু 76.26 থাকে না, তোমার এখানে 77%ই থাকে, 77%ই তোমাকে নিতে হবে। পরীক্ষায় এসেছে যে আমরা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট, তাহলে আমাদের পরীক্ষায় আসতেই পারে যে ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষের লিটারেসি রেট কত। ইন্ডিয়া বা ভারতবর্ষের লিটারেসি রেট বা শিক্ষার হার কত? মনে রাখবে 74.04%। ঠিক আছে, এবারে অনেক সময় কিন্তু পরীক্ষার সময় 74% দিয়েই কিন্তু পরীক্ষা আসে, এই 04 কিন্তু আর আসে না। ক্লিয়ার? আচ্ছা, আমাদের জানতে হবে আমাদের দেশের মধ্যে সব থেকে এডুকেটেড, ঠিক আছে, বা সব থেকে বেশি শিক্ষার হার কোথায় বেশি এবং শিক্ষার হার সব থেকে কোথায় কম, কোন স্টেটে, আমাদের জানতেই হবে। তাহলে যদি বলা হয় হাইয়েস্ট লিটারেসি রেট, হাইয়েস্ট
লিটারেসি রেট কোথায় আছে? না হাইয়েস্ট লিটারেসি রেট মনে রাখবে কেরালা। ঠিক আছে, কেরালার কিন্তু শিক্ষার হার সব থেকে বেশি। তাহলে সব থেকে কম কোথায়? না সব থেকে লোয়েস্ট কোথায়? সব থেকে লোয়েস্ট মনে রাখবে বিহারে কিন্তু লিটারেসি রেটটা সব থেকে কম। চলো নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে কোন তারিখ ও বছর থেকে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছে? দেখো এই প্রশ্ন অনেকবার আসে। ঠিক আছে, প্রথম প্রশ্ন যে ভারতীয় সংবিধানটা যে তৈরি হলো, কে তৈরি করলো? না কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি করেছে। কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এই তোমার ভারতীয় সংবিধানটা কিন্তু তৈরি করার একটা তাদেরকে তোমার তৈরি করতে দেয়া হবে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিকে। এবারে এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি একটা সংবিধান তৈরি করবে। সংবিধান তৈরি করার পরে সেটা অ্যাডপ্ট করা হবে। ঠিক আছে, মানে গ্রহণ করা হবে কবে? পরীক্ষা এটাও কিন্তু আসে যে অ্যাডপ্টেড বাই বা গ্রহণ করা হবে কবে। অ্যাডপ্টেড এর ডেটটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 26শে নভেম্বর 26 নভেম্বর 1949। ঠিক আছে, 26শে নভেম্বর 1949 সালে। এবং এই 26শে নভেম্বরকে এই জন্য কি বলা হয়? না সংবিধান দিবস বলা হয়। সংবিধান দিবস পরীক্ষায় কিন্তু এসেছে যে সংবিধান দিবস কাকে বলা হয়? না 26শে নভেম্বরকে কি বলা হয়? সংবিধান দিবস। তাহলে এই কার্যকর কবে হলো? এটা তো গ্রহণ করা হয়েছে, গ্রহণ করা হলো। কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি একটি সংবিধান তৈরি করে দিয়েছে, তারপরে সেটাকে গ্রহণ করা হলো কবে? না 26শে নভেম্বর 1949 সালে। কার্যকর কবে হলো? না 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, 26শে জানুয়ারি 1950 সালে আমাদের যে ভারতের সংবিধান, ঠিক আছে, সেটা কি হলো? না কার্যকর হলো। তাহলে 26শে জানুয়ারি 1950 সালে এটা কার্যকর হচ্ছে, এটা ইনঅ্যাক্টেড হচ্ছে বা কেম ইনটু ফোর্স, এগুলো কিন্তু ইংরেজিতে আসে। বোঝা গেল? আচ্ছা, এবারে তোমাদের আমি প্রশ্ন আরো কিছু বলি। এই যে 26শে জানুয়ারি কার্যকর কেন করা হলো? একটা ব্যাকগ্রাউন্ডে ইতিহাস আছে। ইতিহাসটা কি? না 26শে জানুয়ারি 1930 সালে ভারত প্রথম স্বাধীনতা দিবস পালন করবে। কোথায়? না রাবি নদীর তীরে। ঠিক আছে, তাহলে রাবি নদীর তীরে ভারত কিন্তু প্রথম কিন্তু ভারত স্বাধীনতা দিবস পালন করবে 26শে জানুয়ারি 1930 সাল। এই জন্য 26শে জানুয়ারি ডেটটা কিন্তু এত গুরুত্বপূর্ণ। আর এই দিনটাকে সম্মানিত করার জন্যই কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কিন্তু কার্যকর করা হয়েছে। মনে রাখতে পারবে? চলো নেক্সট প্রশ্ন আমরা কি আছে দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়? ঠিক আছে, শস্য থেকে কি পাবে? তেল পাবে। দেখো এখানে সবই তো তেল পাবে, তুমি তিল থেকেও তেল পাবে। শুধু তেল দেখলে হবে না, তোমার শস্যটা বুঝতে হবে যে কার শস্য থেকে তেল পাওয়া যাচ্ছে। না শস্য থেকে তেল যদি পাওয়া যায় তাহলে মনে রাখবে এই যে নারকেলের কিন্তু শস্য থেকে তুমি কি পাচ্ছ? তেল পাচ্ছ। ক্লিয়ার? এবারে এই ডাব থেকে কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, নারকেল তো যখন বয়স হয়ে যায় তখন নারকেল হয়, ছোট অবস্থায় ডাব থাকে। যাই হোক, এই ডাব, ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ফলটা যখন কচি অবস্থায় আছে সেটা কিন্তু ডাব অবস্থায় আছে। ঠিক আছে, যখন তার বয়স হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? সেটা নারকেল হচ্ছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই ডাবের জলে কোন হরমোন থাকে? এটা পরীক্ষায় কিন্তু এসেছে। মনে রাখবে ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। সাইটোকাইনিন, এই সাইটোকাইনিন হরমোনটার কাজ কি? কি করে এটা? না সাইটোকাইনিন হরমোন মনে রাখবে এটা কিন্তু বার্ধক্যকে বিলম্বিত করে। ঠিক আছে, একটা গাছকে বয়স হতে দেবে না। ঠিক আছে, তার বয়সকে ধরে রাখবে। বোঝা গেল? মানে বার্ধক্য বিলম্বিত করে, বার্ধক্য বিলম্বিত করে। বোঝা গেল? তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, দেখে নেবে। আরো কয়েকটা হরমোন আছে, অক্সিন হরমোন আছে, জিব্বারেলিন হরমোন আছে, সাইটোকাইনিন, এই তিনটা হরমোন কিন্তু বেশি আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই। অক্সিন হরমোন যদি বলা হয় কোথা থেকে উৎপন্ন লাভ করে? না যেখানে কোনো গাছটা যেখানে বাড়ছে আর কি, ঠিক আছে, মানে যেখানে বৃদ্ধির যে পয়েন্টটা আর কি, সেখান থেকে মনে রাখবে অক্সিন হরমোন কিন্তু সেই জায়গাটায় থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা, আর জিব্বারেলিন হরমোনটা কোথায় থাকে? মনে রাখবে অঙ্কুরিত ছোলাতে।
ঠিক আছে। আর এই যে তিনটা হরমোনই দেখতে পেলে এগুলো সবই কিন্তু উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন কিন্তু নয়। আচ্ছা, নিচের কোন বিখ্যাত হকি খেলোয়াড়ের জন্মদিন আমরা ভারতের ক্রীড়া দিবস পালন করা হয়? তাহলে ন্যাশনাল স্পোর্টস ডে, আগে প্রশ্ন আসবে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথম প্রশ্ন হচ্ছে কবে পালন করা হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবে এই ন্যাশনাল স্পোর্টস ডে যেটা পালন করা হয় সেটা কবে না 29 আগস্ট। 29 আগস্ট মনে রাখবে ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। কার জন্মদিন উপলক্ষে না মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে কি করা হয় না ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল স্পোর্টস ডে কার জন্মদিন উপলক্ষে না মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে। এই যে ধ্যানচাঁদ পরীক্ষায় এসেছে, এনার অটোবায়োগ্রাফির নাম কি? অটো বায়োগ্রাফি, ঠিক আছে, এর নাম হচ্ছে কি গোল। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে গোল হচ্ছে এনার কিন্তু অটোবায়োগ্রাফি। এই মেজর ধ্যানচাঁদ, এনাকে কি বলা হয়? উইজার্ড অফ হকি, হকির জাদুকর বলা হয়। কি বলা হয় না হকির জাদুকর বলা হয়। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে হকির জাদুকর বা উইজার্ড অফ হকি, ঠিক আছে, কাকে বলা হয় না মেজর ধ্যানচাঁদকে। এবং সব থেকে বড় প্রশ্ন যেটা, যে খেলার জগতে যদি বলা হয় সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কি? মনে রাখবে খেলার জগতের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যদি বলা হয় যে আমাদের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কি? ভারতরত্ন। আর খেলার জগতে সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড কি না মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, চলো। এবং তোমরা কমেন্টে জানাবে যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, এটা কিন্তু নামটা চেঞ্জ হয়েছে, তাহলে এর নাম, এই অ্যাওয়ার্ডটার নাম আগে কি ছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো নেক্সট প্রশ্নপত্র কি আছে দেখে নিই। 6 নম্বর প্রশ্ন বলছে কোন গ্যাসের প্রভাবে পিতল, প্রথম প্রশ্ন আসবে পিতল কি কি দিয়ে তৈরি আগে জানো? পিতল মানে ব্রাশ, তাই তো, ব্রাশের মধ্যে কি থাকে না ব্রাশের মধ্যে তামা দস্তা থাকে। ঠিক আছে, তামা প্লাস দস্তা। ঠিক আছে, কপার এবং জিঙ্ক এই মিশ্র ধাতু, এটা পিতল একটা মিশ্র ধাতু, তার মধ্যে তামা দস্তা থাকে। বলছে কোন গ্যাসের প্রভাবে পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়? তাহলে মনে রাখবে এটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। সঠিক উত্তর কি হবে? হাইড্রোজেন সালফাইড। এবারে হাইড্রোজেন সালফাইড থেকে যেগুলো প্রশ্ন আসে, মনে রাখবে এর গন্ধটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। ঠিক আছে, পচা ডিমের গন্ধযুক্ত। পরীক্ষায় অনেকবার এসেছে যে এর গন্ধটা কেমন। H2S হাইড্রোজেন সালফাইড, H2S, ঠিক আছে, H2S হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড মনে রাখবে কেমন না পচা ডিমের গন্ধযুক্ত, H2S, পচা ডিমের গন্ধযুক্ত। এবং একটা পরীক্ষায় আসে, অনেকে দেখবে পাবলিক টয়লেটে ইউরিন করে, তাই তো, তাহলে পাবলিক টয়লেটে একটা ঝাঁঝালো গন্ধ থাকে না, এই গন্ধটা কি তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, যে পাবলিক টয়লেটে যে ঝাঁঝালো গন্ধ থাকে, ঝাঁঝালো গন্ধযুক্ত যে গ্যাসটা থাকে তার নাম কি? কোন গ্যাস থাকার জন্য ঝাঁঝালো গন্ধ হয় তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। এবং তোমরা নিশ্চয়ই জানো যে কার্বন ডাই অক্সাইড CO2 এটি একটি গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, আচ্ছা নাইট্রোজেন যদি বলি পরীক্ষায় এসেছে কিন্তু, যে বায়ুর মধ্যে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে সব থেকে কোন গ্যাস ম্যাক্সিমাম থাকে? ঠিক আছে, তো মনে রাখবে এই নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে। এগুলো বেসিক প্রশ্ন, ছোটবেলায় পড়েছো এগুলো। চলো নেক্সট, বলছে ইমেল আদান প্রদানের জন্য ব্যবহৃত SMTP। দেখো আগের দিনেও তোমাদের আমি বলেছিলাম SMTPর ফুল ফর্ম কিন্তু আসে, এবং এটা কি ব্যবহার করার জন্য না ইমেল আদান প্রদানের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। তো এর ফুল ফর্ম বা পূর্ণ নাম পরীক্ষায় কিন্তু এসেছে। তাহলে আমি বলেছিলাম যে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। দেখো যখন মেল ট্রান্সফার করার কথা বলা হচ্ছে, তাহলে এখানে কিন্তু মেসেজ আছে, তাহলে মেসেজটা এমনি কেটে গেল।
স্ট্র্যাটেজিক হবে না, স্ট্র্যাটেজিক হবে না, ঠিক আছে। তাহলে মনে রাখবে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ফুল ফর্মটা দেখে নেবে। আগের দিন তোমাদের কিন্তু আমি এটা করিয়েছিলাম। আচ্ছা, বলছে মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা, মানে সিক্রেট এজেন্সি, কোন দেশের? মোসাদ। মোসাদ যে এজেন্সিটা আছে মনে রাখবে এটি হচ্ছে ইসরায়েলের সিক্রেট এজেন্সি, ঠিক আছে, ইসরায়েলের সিক্রেট এজেন্সি। তাহলে কয়েকটা সিক্রেট এজেন্সি আমাদেরকে জানতে হবে। প্রথম যেটি আমাদের ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষের, ঠিক আছে, কি কি আছে না, আমাদের ভারতবর্ষের র আছে সিক্রেট এজেন্সি, এবং কি আছে আইবি আছে, ঠিক আছে, দুটো। যদি বলি হাই ইউএসএ, ইউএসএ এর সিক্রেট এজেন্সি কি আছে না, এফবিআই আছে, এফবিআই আছে, সিআইএ, সিআইএ, ঠিক আছে, সিআইএ, এফবিআই, এগুলো কিন্তু মনে রাখবে ইউএস এর সিক্রেট এজেন্সি। আর যদি বলা হয় যে পাকিস্তানের সিক্রেট এজেন্সি কি, পাকিস্তান, ঠিক আছে, আমরা বলি আইএসআই জঙ্গি, তাই তো, যাক আইএসআই, পাকিস্তানের আইএসআই সিক্রেট এজেন্সি। এবং ইউকের কি না, ইউকের হচ্ছে MI6, ঠিক আছে, কখনো কখনো MI7, এই দুটা পরীক্ষায় কিন্তু আসে, MI6, MI7। তাহলে প্রত্যেকটা দেখো ওই যে ইম্পর্টেন্ট সিক্রেট এজেন্সির নামগুলো তোমরা দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। চলো নেক্সট আমরা প্রশ্ন দেখে নিই, কি প্রশ্ন আছে। বলছে কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তাহলে কুকা মুভমেন্ট, তাহলে কুকা মুভমেন্ট রিলেটেড টু পাঞ্জাব। যদি একটু চেঞ্জ হয়ে যেত, কুকার জায়গায় কুকি হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, আগে একটু বলে দিই, কুকা মুভমেন্টটা একজন লিডারের নাম পড়ে, খুব ইম্পর্টেন্ট, গুরু রাম সিং, ঠিক আছে, গুরু রাম সিং ইনার লিডার আর কি, এই কুকা মুভমেন্টের লিডার। এবার দেখো কুকি মুভমেন্ট, কুকি, ঠিক আছে, কি করে মনে রাখবো স্যার কুকি মুভমেন্ট এবং কুকা মুভমেন্ট? কুকি, क्योंकि मनी भी जरूरी है, তাহলে মণিপুর, ঠিক আছে, তাহলে মানি থেকে মণিপুর, মণিপুর, বোঝা গেল। তাহলে কুকি মুভমেন্টটা কি, মণিপুরের, ঠিক আছে। আর কুকা মুভমেন্ট কোথায়? পাঞ্জাব। দুটোই কিন্তু পরীক্ষায় আসে। কুকি মুভমেন্টের সঙ্গে একজন নাগা ফিমেল জড়িত ছিল, ঠিক আছে, তোমার নামটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এসেছে অনেকবার, রানী গাইদিনলুই, ঠিক আছে, রানী গাইদিনলিউ, ঠিক আছে, রানী গাইদিনলিউ। এবারে আবার প্রশ্ন আসবে রানী গাইদিনলিউ থেকে অনেকগুলো, ইনার বাড়ি কোথায়? ইনার বাড়ি হচ্ছে নাগাল্যান্ড। ইনার বাড়ি কোথায়? ইনার বাড়ি হচ্ছে নাগাল্যান্ড। ইনাকে রানী টাইটেলটা কে দিয়েছিল? হু গিভেন, ঠিক আছে, রানী টাইটেল মনে রাখবে আমাদের দেশের প্রথম যিনি প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, তিনি কিন্তু নামটা দিয়েছিলেন। তাই জে এল নেহেরু, জে.এল. নেহেরু মনে রাখবে এই রানী টাইটেলটা কিন্তু দিয়েছিলেন কাকে? রানী গাইদিনলুইকে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দেখে নেবে, এনার বাড়িটা খুবই ইম্পর্টেন্ট, বাড়িটা মাস্ট তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা কি দেখে নিই। সংবিধান কোন ধারায়, সংবিধানের কোন ধারায়, তাহলে আমাদের কনস্টিটিউশনের কোন ধারায় অন্তররাজ্য পরিষদ মানে ইন্টারস্টেট কাউন্সিল, দুটো প্রশ্ন আছে, ইন্টারস্টেট ডিসপিউট এবং ইন্টারস্টেট কাউন্সিল। যদি বলা হয় ইন্টারস্টেট ডিসপিউট, মানে ইন্টারস্টেট ডিসপিউটটা কেন হয়? একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের প্রবলেম কেন হয়? তো মানে মেনলি মনে রাখবে এটা জলের জন্য মেনলি হয়, ঠিক আছে। তুমি দেখবে কর্ণাটকের সঙ্গে তামিলনাড়ুর প্রবলেম, কারণ ওই জলের ডিসপিউট নিয়ে কিন্তু, হ্যাঁ। তাহলে ইন্টারস্টেট ডিসপিউট যেটা হয় সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? মনে রাখবে ইন্টারস্টেট কাউন্সিল যেটা বলা আছে তার একটি আগে আর কি। ইন্টারস্টেট কাউন্সিলে কি হয় না, তার সমাধান করা হয়। আর এই যে 263 নম্বর ধারাতে ইন্টারস্টেট কাউন্সিলের কথা বলা হয়েছে। আর ইন্টারস্টেট ডিসপিউট 262 নম্বর আর্টিকেল, ঠিক আছে। তাহলে আর্টিকেল কত? 262। আর যদি বলা হয় কত নম্বর পার্টে, পার্টটা কত নম্বর পার্ট না, আমাদের সংবিধানের 11 নম্বর পার্টে কি বলা আছে না, 11 নম্বর পার্টে বলা আছে ইন্টারস্টেট ডিসপিউটের কথা বলা আছে, বোঝা গেল।
তাহলে কাউন্সিলে কি হবে, তার সমাধান হবে। ঠিক আছে, যা প্রবলেম হচ্ছে তার সমাধান হবে। সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 263 নম্বর আর্টিকেলে বলা আছে। চলো নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে। ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কি? তাহলে প্রধান উৎস ফ্লাই অ্যাশের কি মনে রাখবে, প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মনে রাখবে ফ্লাই অ্যাশ কিন্তু উৎপন্ন হয় আর কি। আচ্ছা, নিচের কোনটি টেবিলের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের অন্তর্ভুক্ত? তাহলে গ্র্যান্ড স্ল্যাম, প্রথম যেটি প্রশ্ন আসবে যে গ্র্যান্ড স্ল্যাম এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গ্র্যান্ড স্ল্যাম রিলেটেড টু লন টেনিস। এটা হচ্ছে কার সঙ্গে যুক্ত? লন টেনিসের সঙ্গে যুক্ত, লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। তাহলে এই লন টেনিসের এই যে গ্র্যান্ড স্ল্যাম, 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়। তার মধ্যে দেখো ফ্রেঞ্চ ওপেন আছে, উইম্বেলডন আছে, ইউএস ওপেন আছে, অস্ট্রেলিয়ান ওপেন আছে, এই 4টা। এখানে কানাডিয়ান ওপেন না, কানাডিয়ান ওপেন বলে কিছু হয় না। তাহলে উত্তর এটাই হবে, কোনটা নয়, কানাডিয়ান ওপেন হয় না। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় সব থেকে ওল্ডেস্ট, মনে রাখবে উইম্বেলডন। ঠিক আছে, এই উইম্বেলডনটাই মনে রাখবে সব থেকে ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম, পরীক্ষায় এসেছে কিন্তু, ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম। ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম কোনটি? সেটা হচ্ছে উইম্বেলডন। এই উইম্বেলডনটা প্রশ্ন যেটা এসেছে যে উইম্বেলডনটা কোথায় হয়, মনে রাখবে এটা ইউকে বা লন্ডন। ঠিক আছে, লন্ডনের মধ্যে কিন্তু এই গেমটা হয়। এবারে তোমরা আমাকে কমেন্টে জানাবে, এই যে ধরো ফ্রেঞ্চ ওপেন, যেটাকে আমরা তোমার ফ্রেঞ্চ ওপেন বা উইম্বেলডন বা ইউএস ওপেন বা অস্ট্রেলিয়ান ওপেন কোন কোর্টে হয়? পরীক্ষায় কিন্তু এসেছে, তোমরা কমেন্টে জানাবে কোন কোর্টে হয়। আমি ব্যাচের ছেলেদেরকে করে দিয়েছি, ব্যাচের ছেলেরা নিশ্চয়ই কমেন্ট করতে পারবে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে কোন কোর্টে হয়। আচ্ছা, ভারতের দারিদ্র পরিমাপের জন্য তেন্ডুলকার কমিটি বা তেন্ডুলকার কমিটি প্রধানত কোন ভিত্তিতে দারিদ্র সীমা নির্ধারণ করেছিলেন? তাই তেন্ডুলকার কমিটি, মনে রাখবে পভার্টি লাইন নির্ণয় করার জন্য কিছু কমিটি তৈরি হয়েছে, তার মধ্যে একটি তেন্ডুলকার কমিটি। কত সালে তৈরি হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল কত সালে? পরীক্ষায় এসেছে 2005 সালে। ঠিক আছে, প্রথম প্রশ্ন। আচ্ছা, এটা এই যে তেন্ডুলকার কমিটি, এটা কোন ভিত্তিতে দারিদ্র নির্ণয় করেছিলেন? মনে রাখবে এটা হচ্ছে ভোগ ব্যয়। তোমরা আমি বলেছি যে যত পভার্টি লাইন আছে না, তার ম্যাক্সিমাম কিন্তু এই ব্যয়ের উপরে, ভোগ ব্যয়, শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যয় এর উপরে কিন্তু নির্ণয় করা হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কোন আইনের অধীনে গঠিত? এটি হচ্ছে জে অ্যাক্ট 2015। জে অ্যাক্ট বলতে না, জে অ্যাক্ট বলতে আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি যে জুভেনাইল জাস্টিস, যারা শিশু হয় তাদেরকে জাস্টিস দেওয়ার জন্য, জুভেনাইল জাস্টিস। ঠিক আছে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 এর অন্তরেই, ঠিক আছে, মানে এর অধীনেই কিন্তু এই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এর অধীনেই কিন্তু গঠিত। ক্লিয়ার? বলে দিয়েছি, কারণ জুভেনাইল মানে শিশু আর কি, শিশুদেরকে তোমার প্রোটেকশন দেওয়া হয় এটাতে। আচ্ছা, নতুন শিক্ষানীতিতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কথা বা প্রবর্তনের কথা বলা হয়েছে? এটা ক্লাস 12 পর্যন্ত, এটা সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি এই ন্যাশনাল এডুকেশন পলিসির উপরে কিন্তু একটা ভিডিও আনতে পারি, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, যদি প্রয়োজন থাকে। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। দেখো নেক্সট প্রশ্ন, 1528 খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? মানে বাবরের এগেনস্ট পার্টি কে ছিলেন? দেখো আমরা জানি যে বাবর থেকে যুদ্ধগুলো মনে রাখতে হলে তোমাদের একটা কবিতার মাধ্যমে মনে রাখতে হবে। কবিতাটা কি না, পানি খেয়ে চলো ঘরে। ঠিক আছে, পানি খেয়ে চলো চলো ঘরে, বাস মুখস্থ হয়ে গেছে। তোমাদেরকে জানতে হবে পানিপথের যুদ্ধ, বাবর ভার্সেস এই যে ইব্রাহিম লোদি, বাবর ভার্সেস ইব্রাহিম লোদি 1526 সালে। ঠিক আছে, প্রথম পানিপথের যুদ্ধ, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ 1526 সালে বাবর ভার্সেস ইব্রাহিম লোদির সঙ্গে হবে। কে খানুয়ার যুদ্ধ, খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হবে। কার যুদ্ধ? না খানুয়ার যুদ্ধ।
খানুয়ার যুদ্ধ। আচ্ছা, এটা বললাম হচ্ছে পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথ, এটা প্রথম ফার্স্ট বা প্রথম পানিপথ এটা। আচ্ছা চলো, চান্দেরি, ঠিক আছে, চান্দেরি, ব্যাটেল অফ চান্দেরি, 1528 সালে, চান্দেরির যুদ্ধ। আর 1529 সালে কি হবে না ঘরঘরার যুদ্ধ হবে, ঘরঘরার যুদ্ধ। তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারবে সাল, পানি খেয়ে চলো ঘোরা পরপর কিন্তু মনে রাখতে পারবে। তাহলে দেখো, এই যে 1526 সালে বাবর ভার্সেস ইব্রাহিম লোধি, পানিপথের প্রথম যুদ্ধ। তোমরা জানাবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এবং তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, কার সঙ্গে হয়েছিল। আচ্ছা, খেয়ে হচ্ছে খানুয়ার যুদ্ধ 1527 সালে, কার সঙ্গে, কার ওই বাবরের সঙ্গেই হবে, কার সঙ্গে, এই রানা সঙ্গের সঙ্গে, দেখতে পাচ্ছ রানা সঙ্গ, এর সঙ্গে মনে রাখবে খানুয়ার যুদ্ধ হবে। ঠিক আছে, এই যে চান্দেরির যুদ্ধ, প্রশ্ন আমাদের এটাই যে চান্দেরির যুদ্ধ কার সঙ্গে হয়েছিল, বাবরের সঙ্গে মেদিনী রায়ের হয়েছিল। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই যুদ্ধগুলো অবশ্যই কিন্তু তোমরা পড়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়। ঠিক আছে, তাহলে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মনে রাখবে থাঞ্জাভুর, দেখতে পাচ্ছ থাঞ্জাভুর ডিস্ট্রিক্টকে বলা হয় কি না দক্ষিণ ভারতের ধানের গোলা। ঠিক আছে, তাহলে যদি বলা হয় আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ওয়েস্ট বেঙ্গলের ধানের ভান্ডার কাকে বলা হয়, মনে রাখবে পূর্ব বর্ধমানকে। ঠিক আছে, পূর্ব বর্ধমান, এই পূর্ব বর্ধমানকে কি বলা হয় না পশ্চিমবঙ্গের ধানের গোলা। ঠিক আছে, ধানের গোলা বা ধানের ভান্ডার যাই বলতে পারো, কাকে বলা হয় পূর্ব বর্ধমান করা হয়। এবং যদি বলা হয় যে রাইস প্রোডাকশন, তাহলে সব থেকে বেশি রাইস প্রোডাকশন ম্যাক্সিমাম, পরীক্ষায় এসেছে যে রাইস প্রোডাকশন ম্যাক্সিমাম কোন রাজ্য করতে পারে। ঠিক আছে, মনে রাখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলই কিন্তু সব থেকে বেশি রাইস প্রোডাকশন করে। আর যদি বলা হয় যে প্রতি হেক্টর পিছু, ঠিক আছে, তখন আবার কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। কি হবে তোমরা কমেন্টে জানাবে। চলো নেক্সট প্রশ্ন আমি দেখে কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সঞ্চয়িতা গ্রন্থটি কার রচনা। এই সঞ্চয়িতা গ্রন্থটি মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো উপন্যাস তোমরা জানো, গোরা উপন্যাসকার রবীন্দ্রনাথ ঠাকুরের। এনার ছদ্মনাম হচ্ছে ভানু সিং। ঠিক আছে, আন্নাকালি পাকারাসি। ঠিক আছে, তাহলে এই কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা দেখে নেবে। চলো এরপরে আমরা দেখে নিই। বলছে ভারতের ব্রিটিশ শাসনকালে অসহযোগ আন্দোলনের সময় চৌরাচৌরির ঘটনা কত তারিখে সংঘটিত হয়েছিল। আগে জানতে হবে যে চৌরাচৌরির ঘটনাটা কেন হলো, কিছু ব্যাকগ্রাউন্ডে আমাদের যেতে হবে। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ইংরেজরা কিন্তু বিভিন্ন আইন প্রণয়ন করেছিলেন। ঠিক আছে, এবং সেই আইন তোমার যদি বলা হয় যে এটা হলো কেন, এই যে চৌরাচৌরি ইনসিডেন্টটা তোমরা নিশ্চয়ই জানো যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে আর কি 13 এপ্রিল 1919 সালে। এই 13 এপ্রিল 1919 সালে কি হলো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সেখানে নিরস্ত্র বহু মানুষ যেখানে বিক্ষোভ করছিল, ঠিক আছে, তো সেই বিক্ষোভের উপরে কিন্তু কি করবে না গুলি চালিয়ে বহু মানুষকে কিন্তু মেরে দেওয়ার পরে আমাদের গান্ধীজি কি করবেন না অসহযোগ আন্দোলন তিনি কিন্তু বা নন কোঅপারেশন মুভমেন্ট কিন্তু লঞ্চ করবেন। লঞ্চ করার পরে অসহযোগ আন্দোলন যখন লঞ্চ করবে, অসহযোগ আন্দোলন চলছে, পিক অবস্থায় আছে, সেই সময় ঠিক আছে সেই আন্দোলনটা এত প্রভাব ফেলেছিল, তখন কিছু মানুষ কিন্তু দেখা গেল যে ধরতে পারো যে চৌরাচৌরি আছে, এটা আছে তোমার ইউপির। ঠিক আছে, তো এই ইউপির যে চৌরাচৌরি আছে, গোরখপুর চৌরাচৌরিতে, সেখানে কি করলো না কিছু জনতা একটা পুলিশ থানাতে বাইরের থেকে লাগিয়ে পুরো পুলিশ থানাকে কিন্তু জ্বালিয়ে দিল এবং বহু পুলিশকে কিন্তু মেরে দিয়েছে। এবার দেখো গান্ধীজি কি ছিল, তিনি ছিলেন যে
অহিংসার তিনি প্রতীক ছিলেন, মানে তিনি কিন্তু হিংসা করে কোনো কিছুকে জিততে চায়নি। যে কারণে গান্ধীজি কি করবে, তখন অসহযোগ আন্দোলনকে তিনি কিন্তু প্রত্যাহার করবেন। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে চৌরাচৌরি ইনসিডেন্টটা কবে হলো না, 5ই ফেব্রুয়ারি 1922 সালে হবে। 5ই ফেব্রুয়ারি 1922 সালে এই যে প্রশ্ন দিয়েছে, 5ই ফেব্রুয়ারি 1922 সাল, এটা কিন্তু চৌরাচৌরি ইনসিডেন্টটা কিন্তু হয়েছিল। এরপরে গান্ধীজি কি করবে না, তিনি কিন্তু অসহযোগ আন্দোলনটাকে তিনি কিন্তু উইথড্রল করে নেবেন, নন কোঅপারেশন মুভমেন্টকে কি করবে, তুলে নেবেন। ঠিক আছে, এই প্রশ্ন পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, লাস্ট প্রশ্ন আজকের জন্য। আচ্ছা, 2025 সালে ফাইড দাবা বিশ্বকাপের আয়োজক দেশ হলো, তাহলে এই যে ফাইড বিশ্বকাপ 2025 কে আয়োজন করেছে, কোন কান্ট্রি আয়োজন করেছে? মনে রাখবে, এটা হচ্ছে আয়োজন করেছে কে, আমাদের ভারতবর্ষ আয়োজন করেছে। প্রশ্ন আসবে, এই যে ভারতবর্ষের কোথায় এই চেস দাবা হলো, মনে রাখবে চেস বিশ্বকাপ হয়েছে, মনে রাখবে গোয়াতে। তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং যদি বলা হয় কয়েকজন বিখ্যাত চেস প্লেয়ারের নাম বলো, ঠিক আছে, কয়েকজন বিখ্যাত চেস প্লেয়ার বা দাবা প্লেয়ারের নাম কি আমাদের ভারতবর্ষের? ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্বনাথ আনন্দ, বিশ্বনাথ আনন্দ, যার অটোবায়োগ্রাফি আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ, মাইন্ড মাস্টার, পরীক্ষা অনেকবার এসেছে। মাইন্ড মাস্টার, মাইন্ড মাস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং এখন রিসেন্টলি একজন দাবা প্লেয়ার খুবই কিন্তু নিউজে আছে, ঠিক আছে, আর প্রজ্ঞানন্দ। আর প্রজ্ঞানন্দ, ঠিক আছে, আর প্রজ্ঞানন্দ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্টলি কিন্তু নিউজে প্রচুর আছে। ঠিক আছে, আর প্রজ্ঞানন্দ। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের জন্য লাস্ট একটি প্রশ্ন থাকলো যে 2025 সালে যে ফাইড দাবা ওয়ার্ল্ড কাপ হলো, তার বিজেতা কে এবং তার বাড়ি কোথায়? তোমরা এটা কমেন্টে জানাবে। এই ছিল আজকের 20টা প্রশ্নপত্র। আশা করছি তোমাদের এগুলো ভালো লাগছে মকগুলো, এবং আরো তোমাদের জন্য মক আমি নিয়ে আসছি, ম্যাথমেটিক্স বা জিআই এগুলোও কিন্তু আবার শুরু করব। অলরেডি এখন শুরু করে দিয়েছি আমি জিকে এবং ইংলিশের উপরে। এবং যারা আমার পেড ব্যাচ নিতে চাইছো থিওরি পড়ার জন্য, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে পেড ব্যাচ নিতে পারো। পেড ব্যাচেও কিন্তু যথেষ্ট ক্লাস দেওয়া হচ্ছে এবং সেখানে ফুল মক টেস্ট হচ্ছে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।